চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে ভর্তি বন্ধ। মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে কার্যক্রম। সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রেলের রানিং স্টাফরা। বন্ধ থাকবে সারা দেশে ট্রেন চলাচল। প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। ইভিএম প্রকল্পে গচ্চা 4,000 কোটি টাকা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা। আইনের শাসন চাইলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, বলছেন টবি ক্যাডম্যান। জুলাই গণহত্যার মামলায় 2 আওয়ামী লীগ নেতা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা ট্রাইব্যুনালের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে হামলার বিচার ও প্রভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের পাশাপাশি 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে না দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। এ কর্মসূচি পরবর্তীতে ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে বলেও জানান 7 কলেজের শিক্ষার্থীরা। সময় গণনার আগেই 7 কলেজের অধ্যক্ষরা ঢাবির উপাচার্যের সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায়। তবে শিক্ষার্থীদের সব দাবি আলোচনায় স্থান পায়নি বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিন্ডিকেট আছে সেগুলাতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়। ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। তো সবগুলা সিদ্ধান্তে যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হয় 7 কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না বলে জানান উপাচার্য। তবে চলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অধীনেই শেষ হবে। আর মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে পরবর্তী কার্যক্রম। বিকেলে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপাচার্য। কলেজ অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক। উপাচার্যের সভাপতিত্বে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠকে অংশ নেন 7 কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন সহ ঊর্ধ্বতনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 3 ঘন্টার বৈঠক শেষে লিখিত সিদ্ধান্ত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জানান অধিভুক্ত সরকারি 7 কলেজের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। এবছর থেকেই আর শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি, 24-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য জানান শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে 7 কলেজের পরবর্তী কার্যক্রম। তবে বর্তমান শিক্ষার্থীদের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় রাত 12টা থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এদিকে যাত্রী ভোগান্তির বিষয়টি মাথায় রেখে কর্মবিরতি থেকে সরে আসতে রেলপথ মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরতরা। মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছিলেন রানিং স্টাফরা। দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা 2021 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন তারা। এর আগেও রেল ভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালন করেছেন। সবশেষ চলতি মাসের শুরুতে 28 জানুয়ারির মধ্যে দাবি না মানলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনও কোনো সমাধান না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন স্টাফরা। এদিকে
জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত রেল মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তিতে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানায়। যে কোনো সমস্যা এবং দাবি দেওয়া আদায়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর আলোচনা চলছে বলেও আশ্বাস দেওয়া হয়। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত ইস্যু সহ দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যও আলোচনার বিষয় ছিল। সোমবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও হাফিজউদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। দ্রুত নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। এ বিষয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। আর বিএনপি মহাসচিব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি প্রথম সাক্ষাৎ। হাসি মুখে আলিঙ্গনের পর শুরু হয় দুই নেতার বৈঠক। সোমবার দুপুরে পুরানা পল্টনে এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে বিএনপি মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চান তারা। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কিন্তু একটা প্রস্তাব এসছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকেও সংযুক্ত করার। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কিনা, হলে পারে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন রেকমেন্ড করেছি যে বিএনসিসিকেও এটার সাথে সংযুক্ত করা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছার সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদীর সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে। ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের 4,000 কোটি টাকা নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার। এ দাবি করে দুদক বলছে, অভিযানে সব মেশিন নিম্নমানের ও অকার্যকর অবস্থায় পাওয়া গেছে। হদিস মেলেনি 1600 ইভিএমের। এই অর্থ অপচয়ে জড়িত ও পরামর্শদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। বিএনপি সহ বিরোধী দলের মত উপেক্ষা করে 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। প্রতিটি মেশিন কিনতে খরচ হয় 2,35,000 টাকা। জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও নষ্ট হয়ে যায় তার আগেই।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার না করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে অভিযান চালায় দুদক। দেখা যায় বেশিরভাগ মেশিন নিম্নমানের ও অকার্যকর, হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের। এর পরিপ্রেক্ষিতে এ প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে ৮১২ কোটি টাকা লুটপাটের অভিযোগে ৪টি মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ সংশ্লিষ্টরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদকের দাবি, বিভিন্ন বিমানবন্দরে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারেক সিদ্দিকী সহ অন্যরা। নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি দায়মুক্তির আওতায় রাখবে সেই সিদ্ধান্ত দেশটির। তবে আইনের শাসন ও ন্যায় বিচার চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নয়াদিল্লি, এমন প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। বলেন, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় ২ আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত মাসের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও ১ মাসেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে কিছুই জানায়নি নয়াদিল্লি। এখন কি করতে পারে ঢাকা? সোমবার জানতে চাওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের কাছে। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দায়মুক্তির আওতায় রাখবে কিনা সিদ্ধান্ত দেশটির। তিনি জানান, বিচার নিয়ে তাড়াহুড়া করবে না ট্রাইব্যুনাল। It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. তাকে যে বিচার থেকে রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবে না। আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে। একসময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন টবি ক্যাডম্যান। সে সময় তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন। তার ভূমিকা নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলে টবি বলেন, প্রমাণ মিলবে কাজেই। এদিন গণহত্যার মামলায় আওয়ামী লীগের 2 নেতা ও 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। গ্রেফতারের স্বার্থে ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সংকট সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা। এদিকে চাহিদা অনুযায়ী পানি না থাকায় মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে আসা $13 কোটি বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। এমন বাস্তবতায় গেল জুলাই-ডিসেম্বরে বছর ব্যবধানে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে 22.33%। সকালে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে ব্যবসা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প কারখানা স্থাপন ও মানসম্মত পণ্য উৎপাদন রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ ব্যবসা। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা জানালো, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সরকার অর্থনৈতিক নানা সংস্কারে হাত দিলেও দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, বরং বছর ব্যবধানে ইপিজেডগুলোতে গেল জুলাই-ডিসেম্বরে 22.33% কমে বিদেশি বিনিয়োগ নেমেছে $12.63 কোটি। বিনিয়োগে ভাটা পড়লেও এ সময় ব্যবসার অধীনে রপ্তানি আয় বেড়েছে 22.41%। সার্বিকভাবে বিনিয়োগের গ্রাফটা কিন্তু একটু নিচে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতির জন্য তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে যখন মরিয়া বাংলাদেশ, তখন পানি সংকটের কারণে বেবজার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে $13.5 কোটি বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। এছাড়া জ্বালানি সংকটকে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে তারা। তার ওই টেক্সটাইল ইঞ্জিনের কোম্পানিটা করতে যেই পরিমাণ পানি দরকার হবে, আমি মিরেশ্বরাইতে সেই পরিমাণ পানি দিতে পারবো না। সো বিনিয়োগ প্রস্তাবটা ছিল কিন্তু খুবই লোভনীয় একটা প্রস্তাব। প্রফিটেবিলিটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয় না, অ্যাটলিস্ট ইপিজেডের ফ্যাক্টরিগুলো। ইদানিং যেই চ্যালেঞ্জটা বড় হয়ে আসতেছে, দ্যাট ইজ এনার্জি, বিশেষ করে গ্যাস। ইপিজেডে বিনিয়োগ লাভজনক যুক্তি তুলে ধরে জানানো হয়, গ্যাস ভিত্তিক নয় এমন শিল্পগুলোকে পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। ওখানে কিন্তু বিদ্যুৎ এবং পানি অ্যাবান্ডেন্ট, গ্যাস পটুয়াখালীতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।